সম্প্রতি ইসরায়েলের নেসেটে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভাষণ ভারত ইসরায়েল সম্পর্ককে নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিয়েছে। আচ্ছা, এই ভাষণটা কি শুধু বন্ধুত্বের একটা বার্তা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরও গভীর, আরও সুচিন্তিত কোনো ভূ রাজনৈতিক কৌশল? চলুন আজ আমরা এর গভীরে গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। তো ভাষণের মূল সুরটা ছিল পার্টনারশিপ, তাই না? কিন্তু একটু গভীরে তাকালেই প্রশ্নটা ওঠে, এটা কি শুধুই দুটো দেশের সম্পর্কের উদযাপন, নাকি ভারতের বিদেশ নীতির একটা নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত? এই পুরো আলোচনায় আমরা কিন্তু সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। প্রথমেই আসা যাক ভাষণের একেবারে কেন্দ্রবিন্দুতে, আর সেটা হলো টেকনোলজি। প্রধানমন্ত্রী মোদী এই টেকনোলজিকেই দুই দেশের সম্পর্কের স্বাভাবিক ভিত্তি হিসেবে বলেছেন, যা আসলে ভবিষ্যতের দিকেই ইঙ্গিত করে। প্রধানমন্ত্রী মোদীর নিজের কথাতেই কিন্তু বিষয়টা পরিষ্কার। তিনি বলছেন এই পার্টনারশিপটা নাকি আধুনিক বিশ্বের টেকনোলজিক্যাল ব্যাকবোন তৈরির একটা স্বাভাবিক ভিত্তি। মানে ভারত ইসরায়েলকে শুধু একটা বন্ধু দেশ হিসেবেই দেখছে না, বরং নিজেদের টেকনোলজিক্যাল স্বপ্ন পূরণের জন্য একটা অপরিহার্য পার্টনার হিসেবে দেখছে। আর এই যে ক্ষেত্রগুলোর কথা আপনারা দেখতে পাচ্ছেন, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, এআই, সাইবার সিকিউরিটি, এগুলো কিন্তু এখন আর শুধু কোনো দেশের অর্থনীতির জন্য জরুরি না, এগুলো এখন সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে জড়িত। আর ঠিক এই জায়গাতেই ইসরায়েলের যে ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্টিজ, সেটা ভারতের কাছে অমূল্য। টেকনোলজির কথা যখন আসছে, তখন ডিফেন্সের কথা তো আসবেই। আর ভাষণের দ্বিতীয় স্তম্ভটাই ছিল এই ডিফেন্স পার্টনারশিপ, যেটা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে। এই সম্পর্কটা এখন আর শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা পৌঁছে গেছে কো প্রোডাকশনের পর্যায়ে। দেখুন, এই স্লাইডটা কিন্তু পুরো বিবর্তনের ছবিটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। একটা সময় ছিল যখন ইসরায়েল ছিল ভারতের টপ ডিফেন্স সাপ্লায়ারদের একজন। এখন সেই সম্পর্কটা আরও এগিয়েছে। এখন হচ্ছে জয়েন্ট রিসার্চ আর ডেভেলপমেন্ট। আর ফাইনাল স্টেপে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় ইসরায়েল এখন ভারতেই ডিফেন্স সরঞ্জাম তৈরিতে সাহায্য করছে। এটা কিন্তু একটা বিশাল শিফট, সাধারণ ক্রেতার সম্পর্ক থেকে একদম কৌশলগত পার্টনার হয়ে ওঠা। তো ভাষণে কি বলা হয়েছে তা তো আমরা দেখলাম, কিন্তু জানেন তো, আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যা বলা হয় না সেটাই সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়ায়। চলুন এবার সেই দিকটা নিয়ে কথা বলি, যা বলা হয়নি কিন্তু যা নিয়েই এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। এই স্লাইডটা দেখুন, একেবারে পাশাপাশি দুটো বিষয়। প্রধানমন্ত্রী মোদী ৭ই অক্টোবরের হামাস হামলার নিন্দা করেছেন খুব জোরালোভাবে, কিন্তু ঠিক তার পাশেই দেখুন গাজার মানবিক সংকট, সাধারণ মানুষের মৃত্যু বা ইসরায়েলের ভূমিকা নিয়ে তিনি কিন্তু সম্পূর্ণ নীরব ছিলেন। বিশ্লেষকরা কিন্তু এই নীরবতাকে নিছক এড়িয়ে যাওয়া বলছেন না, তারা বলছেন এটা একটা পরিকল্পিত নীরবতা। আর এখানেই নাকি লুকিয়ে আছে ভারতের বিদেশ নীতির বড়সড় পরিবর্তনের একটা ইঙ্গিত। এই নীরবতা কিন্তু ফিলিস্তিন ইস্যুতে ভারতের বহু বছরের যে ভারসাম্যপূর্ণ নীতি, সেখান থেকে একটা বড়সড় সরে আসা। ঐতিহ্যগতভাবে ভারত কিন্তু সবসময় একটা ব্যালেন্সড অবস্থান নেওয়ার চেষ্টা করত, কিন্তু এই ভাষণের মাধ্যমে নয়াদিল্লি একটা পরিষ্কার বার্তা দিয়ে দিল যে এই মুহূর্তে তাদের কাছে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কই সবার আগে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কেন এই নীতি পরিবর্তন? এর পেছনে আছে এক জটিল ভূ রাজনৈতিক হিসাব নিকাশ, যেখানে আদর্শের চেয়েও বড় হয়ে উঠেছে দেশের নিজস্ব স্বার্থ। এই টেবিলটা ভারতের সেই কঠিন পরিস্থিতিটাকেই তুলে ধরছে। দেখুন, একদিকে আছে ইসরায়েল, যার হাইটেক আর ডিফেন্স ক্যাপাবিলিটি ভারতের আধুনিকীকরণের জন্য খুবই জরুরি। আবার অন্যদিকে আছে ইরান, যেটা ভারতের এনার্জি সিকিউরিটি আর মধ্য এশিয়ায় কানেক্টিভিটির জন্য গুরুত্বপূর্ণ। আর এই ভাষণে ভারত কিন্তু পরিষ্কারভাবে ইসরায়েলের সঙ্গে পার্টনারশিপকেই বেছে নিয়েছে, যদিও ইরানকে পুরোপুরি চটিয়ে দেওয়ার ঝুঁকিও তারা নেয়নি। এই পুরো খেলার মূল কনসেপ্টটা হলো কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। মানে খুব সহজ ভাষায়, একটা দেশ তার বিদেশ নীতি ঠিক করে নিজের নিরাপত্তা, অর্থনীতি আর বিশ্বমঞ্চে নিজের প্রভাব বাড়ানোর কথা মাথায় রেখে। আর অনেক সময় এই স্বার্থটা নৈতিক অবস্থানের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। বিশ্লেষকরা তাই বলছেন। পুরো ভাষণটা আসলে দুটো পিলারের ওপর দাঁড়িয়েছিল, এক টেরোরিজম আর দুই টেকনোলজি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান আর প্রযুক্তির হাত ধরে উন্নয়ন, এই দুটোকেই ভারত তাদের ইসরায়েল নীতির মূল মন্ত্র হিসেবে তুলে ধরতে চেয়েছে। সুতরাং এই পুরো বিশ্লেষণ থেকে যে মূল কথাটা উঠে আসছে তা হল, ভারতের কূটনীতিতে এখন আইডিয়ালিজম বা আদর্শবাদের চেয়ে রিয়েল পলিটিক বা বাস্তববাদ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। মানে ঘোষিত নৈতিক অবস্থানের থেকে দেশের কৌশলগত স্বার্থই এখন ভারতের বিদেশ নীতির পথ ঠিক করে দিচ্ছে। কিন্তু শেষ প্রশ্নটা হলো, এই যে নতুন বাস্তববাদী অ্যাপ্রোচ, এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কী হবে?
জাতীয় স্বার্থকে এভাবে সবার উপরে রাখলে বিশ্বমঞ্চে ভারতের যে একটা নৈতিক অবস্থান ছিল সেটার ভবিষ্যৎ কি? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।